চলে এলাম বিরতির পরে। যেমনটা ছিলাম, বিধানসভা নির্বাচন 2026-এর ব্যাটেল প্রথম দফার ভোট সকাল থেকে শুরু হয়ে গিয়েছে। ভোট প্রক্রিয়া বিক্ষিপ্ত অশান্তির খবর এলেও মোটের ওপরে কিন্তু শান্তিপূর্ণভাবে চলছে ভোট, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বিভিন্ন জেলায় রয়েছে ওঙ্কার বাংলার প্রতিনিধিরা, তাদের কাছ থেকে আমরা আপডেট নিচ্ছি, একের পর এক তথ্য তুলে ধরছি আপনাদের কাছে। এই মুহূর্তে একটু যুক্ত হব আমাদের ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে। দাদার কাছে জানবো বিভিন্ন আজকের যে 2026-এর নির্বাচন প্রথম দফার ভোট। দাদা, 16টি জেলা, 152টি বিধানসভা আসন, সেখানে একেবারে তার মধ্যে কিন্তু বেশ কিছু হাই ভোল্টেজ কেন্দ্র। সকালবেলা থেকে মোটের উপরে শান্তিপূর্ণভাবে একটা ভোটের আবহ চললেও বিক্ষিপ্ত অশান্তি কিন্তু রয়েছে। এবং এক্ষেত্রে মুর্শিদাবাদের কথা যদি একটু আসে, মুর্শিদাবাদের রেজিনগর এবং নওদা, সেখানে কিন্তু যথেষ্ট ঝামেলার একটা সৃষ্টি হয়েছে এবং সেক্ষেত্রে নাম বারবার উঠে আসছে হুমায়ুন কবিরের। তিনি রাস্তায় বসে পড়ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। সার্বিক পরিস্থিতি নিয়ে আজকে একটু আসবো আপনার কাছে, বুঝবো আজকে নির্বাচনের গতি প্রকৃতি আবহ। হ্যাঁ দেখো অপরূপা, সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে, এখনো পর্যন্ত 11:30 বেজে গেছে। 4.5 ঘন্টা নির্বাচন হয়ে গেছে। যদি সার্বিকভাবে বলো 152টা কেন্দ্রের 16টি জেলায় যে ভোট গ্রহণ পর্ব চলছে, নির্বাচন কমিশন ভোটারদের যে আশ্বস্ত করেছিল যে অবাধ রক্তপাতহীন শান্তিপূর্ণ নির্বাচন হবে, মোটামুটি বলা যায় এখনো পর্যন্ত কিন্তু 4.5 ঘন্টায় সেই নির্বাচন হচ্ছে। অভিযোগ এসেছে, এখন যদি আমরা দেখি যে ইলেকশন কমিশনের যে অ্যাপ রয়েছে তাতে প্রায় আমার হাতে যে তথ্যটি এসেছে 11টা পর্যন্ত 206টি অভিযোগ জমা পড়েছে। এখন দেখো এই সমস্ত অভিযোগই কিন্তু খুবই ছোটখাটো অভিযোগ, এবং এখন পর্যন্ত 206 ছিল 11টা পর্যন্ত, এখন 11:30, 260টা অভিযোগ জমা পড়েছে। কিন্তু অ্যাপে যে অভিযোগ দেখা যাচ্ছে সেখানে প্রায় 375টা দেখানো হচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এইসব যে অভিযোগ, এগুলো ছোটখাটো অভিযোগ। কোথাও ভোটিং মেশিন খারাপ, কোথাও হয়তো বলছে যে এজেন্টকে বসতে দেওয়া হয়নি, কোথাও হয়তো একটুখানি সমস্যা হচ্ছে ভোটের ক্ষেত্রে, বা কোথাও ভোটারদের 2-1টা জায়গায় হয়তো ভয় দেখানো হচ্ছে। কিন্তু তুমি যদি দেখো যে মানে আমরা 2021-এর নির্বাচন, 2019-এর নির্বাচন, 2024-এর নির্বাচন যদি দেখি, যে নির্বাচনগুলিতে মানুষ ভোট দিতে আসতেন, কিন্তু সকাল থেকে যে চিত্র আমরা টেলিভিশনের পর্দায় দেখতাম বা যে যে অভিযোগগুলো আমরা পেতাম, সেই তুলনায় কিন্তু এবারে নির্বাচন কিন্তু অনেক শান্তিপূর্ণ। আমরা যারা মিডিয়াতে রয়েছি, মানে বলা যায় যে এই নির্বাচনটা যেন আমাদের কাছে কোথাও একটা মানে ঠিকঠাক লাগছে না। অর্থাৎ টেলিভিশন বা সংবাদ মাধ্যম তো আমাদের কাছে সবসময় যেটা হয় যে একটু উত্তেজনা চলবে, হ্যাঁ আমরা দেখাবো, এই যে বিষয়টা, মানে মিডিয়ার কাছে যে হাইপটা, সমস্ত মিডিয়ায় কিন্তু কোথাও একটা নীরব ভাবে কাজ করছে, একই কথা বলতে হচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন। কিন্তু এই নির্বাচনটাই তো চেয়েছিলেন বাংলার মানুষ, এই নির্বাচনটাই চেয়েছিলেন সকলে। তো দেখুন, পরিষ্কার কথা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ ভোট দেবেন, তিনি তার যে প্রার্থী বা যে দলকে তিনি সমর্থন করুক, সেটা বিভিন্ন বিষয়ে, সেটা কেউ ব্যক্তিগত হতে পারে, কোনো দলকে সাপোর্ট করতে পারে, বা অনেকে উন্নয়ন বা কি কাজ করছে সেটা দেখে হতে পারে। তো সেই যে মানুষের বিচারটা তো মানুষের উপর ছেড়ে দেওয়া উচিত। তো সেখানে যে এতদিন যে আধিপত্য দেখানো হতো, হ্যাঁ, সেটা কিন্তু এবারে নির্বাচন কমিশনের এখনো পর্যন্ত প্রশংসা প্রাপ্য। কিন্তু এখন পর্যন্ত যে অভিযোগগুলো জমা পড়েছে খুবই সামান্য অভিযোগ। আর সব থেকে যদি বেশি অভিযোগ বলা যায় কাল রাত থেকে যেটা, সেটা হচ্ছে মুর্শিদাবাদে। আমরা জানি যে মুর্শিদাবাদে প্রতিবারই হয়, এবং ডোম একমাত্র যদি বলা যায় যে ডোমকল আছে, ডোমকলেই। কারণ ডোমকলে ভোট হবে আর ডোমকলে ঝামেলা হবে না, ডোমকল সংবাদ মাধ্যমে উঠে আসবে না, এইটা কিন্তু নজিরবিহীন ঘটনা। তাই ডোমকল আছে, ডোমকলে গত রাত্রি যে ঝামেলা শুরু হয়েছে আমরা জানি, সিপিএম এবং তৃণমূলের মধ্যে ঝামেলা হয়েছিল, তারপরে তা নিয়ে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে, আজকে হয়েছে। এছাড়া মুর্শিদাবাদের আরেকটা জায়গা যে রেজিনগর এবং নওদা, যে দুটো জায়গাতে আম জনতা উন্নয়ন পার্টির যিনি রয়েছেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির, সেইখানে তার নির্বাচন চলছে। সেখানে কিন্তু তার সঙ্গে বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের, শাসক দলের নেতাদের সঙ্গে কিন্তু
একটা ধস্তাধস্তি চলছে এবং যা জানা যাচ্ছে যে তিনি রেজিনগরের সম্ভবত রেজিনগরের কোনো একটি জায়গাতে তিনি বসে পড়েছিলেন প্রায় 3 ঘন্টা। ভোট শুরু হওয়ার 3.5 ঘন্টা 4 ঘন্টার মধ্যে যদি কোনো প্রার্থী রাস্তায় বসে পড়েন তাহলে বোঝা যায় যে সেই প্রার্থীর কি অবস্থা। তো জানি না, যাই হোক, এখন যেহেতু নির্বাচন চলছে এই নিয়ে বলার কথা কিছু নেই, কিন্তু একজন প্রার্থী যদি রাস্তায় বসে যান, মানুষের যাতায়াত করা অসুবিধে হয়, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেবে সেটা নিশ্চয়ই আমরা তাকিয়ে থাকবো। একজন প্রার্থীর যে দায়িত্ব থাকা উচিত মানুষকে ভোট কেন্দ্রে যাতে তিনি যেতে পারেন উত্তেজনা তৈরি না করে, তিনি যদি এই অবস্থার হয় তাহলে নির্বাচন কমিশন নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে। এছাড়া অন্যান্য সমস্ত জায়গাতে ছোটখাটো বিভিন্ন জায়গায় নানান ঘটনা ঘটছে, কিন্তু সেরকম ভাবে রক্তপাত যেটা বারবার করে বলা হয়েছিল যে নির্বাচন কমিশনের তরফ থেকে, যে এবার পশ্চিমবঙ্গের নির্বাচন ইমেজ বদলানোর নির্বাচন, এখনো পর্যন্ত কিন্তু সেই জায়গাটাতেই রয়েছে। যে ইমেজ আমরা যেটা দেখতে পাচ্ছি যে অবাধ শান্তিপূর্ণ রক্তপাতের নির্বাচন, সেটা কিন্তু চলছে। একেবারে দাদা একটু থামাবো আপনাকে। এই মুহূর্তের সব থেকে বড় খবর বলা যেতে পারে, এই মুহূর্তে একটি খবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ খবর এসে পৌঁছেছে কেশপুরের। দর্শকদের জানিয়ে রাখতে চাইবো, কেশপুর পশ্চিম মেদিনীপুরের সেখানে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে কিন্তু মৃত্যু হয়েছে একজন ভোটারের। এবং এক্ষেত্রে জানাতে চাইবো, পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের 12 নম্বর সরিষাখোলা গ্রাম পঞ্চায়েতে 225 দীঘা বুথের সেখানে বাস ভোটার, এবং এক্ষেত্রে মৃত ভোটার তিনি কি করে মারা গেলেন, তিনি কিন্তু ভোট দিতে গেছিলেন, ফেরার পথে মারা গিয়েছেন। এই বিষয় নিয়ে কিভাবে তার মৃত্যু হলো, আমাদের সাথে রয়েছে শান্তনু মা রয়েছে আমাদের সাথে। শান্তনু, আমরা কথা বলবো শান্তনুর সাথে। শান্তনু, এক্ষেত্রে শুনতে পাচ্ছ আমাকে? শান্তনু, একেবারে কেশপুরের ঘটনায় আসবো। কেশপুরে ভোট দিয়ে ফেরার পথে মৃত্যু হয়েছে ভোটারের, কি করে মৃত্যু হলো কি জানতে পারছো? 26-এর যে বিধানসভা নির্বাচন, তার কিন্তু এখনো পর্যন্ত নির্বাচনে যে নির্ঘণ্ট প্রকাশ, তারপর থেকে কিন্তু এখনো মৃত্যুর ঘটনা সেইভাবে লক্ষ্যে আসেনি পশ্চিম মেদিনীপুর জেলায়। তবে এই ভোটের দিন সকালবেলায় তিনি ভোট দিতে গিয়েছিলেন এবং ভোট দিয়ে বাড়ি ফেরার পথে কিন্তু তার মৃত্যু ঘটে। স্বাভাবিকভাবে যেটা মনে করা হচ্ছে যে অতিরিক্ত গরমের কারণেই কিন্তু তার সানস্ট্রোক হয়ে যায় এবং সেখানে তিনি বাড়ি যখন ফিরছিলেন, সীমানা গ্রাম, তার সেখান থেকে তিনি যখন দীঘা বুথে ভোট দিতে গিয়েছিলেন এবং দীঘা বুথ থেকে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে কিন্তু টোটোতে করে আসছিলেন, তারপরে তার সানস্ট্রোক হয়ে যায় এবং সেখানে মৃত্যু ঘটে। এবং সেখানে পৌঁছান তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিউলি সাহা, তিনি যান এবং পরিবারের পাশে দাঁড়ান। সেই সঙ্গে তিনি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও কিন্তু কার্যত আক্রমণ করেন। তিনি এমন যে তার পরিবারের 4 জনের নাম কাটা গিয়েছে এসআইআরে, যার ফলে কিন্তু দীর্ঘদিন ধরে একটি চিন্তায় ছিলেন এবং তার স্বামী তাকে ভোট দিতে নিয়ে গেছিলেন, কিন্তু স্বামীর ভোট এইবারে হয়নি। স্বামী তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে তার ভোট দিয়ে নিয়ে বাড়ি আসছিলেন, ঠিক সেই মুহূর্তে এই ঘটনা ঘটে এবং তারপরেই তার মৃত্যু ঘটে এবং তার পরিবারের পাশে গিয়ে দাঁড়ান এবং সেখানকার যারা লোকাল নেতৃত্ব ছিলেন তারাও কিন্তু তার পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। সেই সঙ্গে ইতিমধ্যেই কিন্তু পোস্টমর্টম করার জন্য কেশপুর থানার পুলিশ গেছে, বডি উদ্ধার করে পোস্টমর্টমের জন্য পাঠানো হবে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। শান্তনু, এক্ষেত্রে পরিবারের তরফ থেকে যে বক্তব্য পাওয়া যাচ্ছে, পরিবার কি বলছেন, তারা এর বিরুদ্ধে কোনো কি আবেদন কিছু করছেন প্রশাসনের কাছে? আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির। আমরা কথা বলছিলাম, দর্শকদের জানিয়ে রাখতে চাইব, কেশপুরে সেখানে একজন ভোটার তিনি ভোট দিতে গেছিলেন, ফেরার পথে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, তাদের পরিবারের 4 জন ভোটারের নাম কিন্তু এসআইআর এর কারণে বাদ গিয়েছে এবং স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় তারা ছিলেন। এবং এক্ষেত্রে যিনি মারা গিয়েছেন তার নাম ইসরাতান বিবি, বয়স 56 বছর। তিনি কিন্তু তার স্বামীর সাথে ভোট দিতে গিয়েছিলেন, ফেরার পথে সানস্ট্রোক হয়ে গিয়েছে এবং তারপরে তিনি কিন্তু তার কিন্তু মৃত্যু হয়েছে। কিন্তু যেটা তাদের অভিযোগ, তারা কিন্তু বলছেন যে দুশ্চিন্তার কারণে, দীর্ঘদিন ধরে দুশ্চিন্তার কারণে সানস্ট্রোক হয়েছে, তার মৃত্যু হয়েছে। এই দুশ্চিন্তা কিসের, সেক্ষেত্রেও তারা কাঠগড়ায় দাঁড় করিয়েছে এসআইআরকে। এসআইআর এর কারণে পরিবারের 4 জনের নাম বাদ দিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। স্বাভাবিকভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা
তিনিও কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা তিনি কিন্তু জানিয়েছেন জ্ঞানেশ কুমারের জ্ঞানচক্ষু কবে খুলবে তা নিয়েও কিন্তু তিনি এই বিষয় নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলছেন। দর্শকের কাছে আসবো এবং দর্শকদের জানিয়ে রাখতে চাইবো সকাল 11টা পর্যন্ত 41% ভোট পড়েছে। আজকে নির্বাচন প্রথম দফার ভোট চলছে এবং বেলা 11টা পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে 41% ভোট কিন্তু ইতিমধ্যেই পড়ে গিয়েছে। চলছে প্রথম দফার ভোট গ্রহণ। 11টা পর্যন্ত ভোটদানের হার 41% ভোট পড়েছে। নির্বাচন কমিশন সূত্রে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। বিক্ষিপ্ত অশান্তির খবর থাকলেও তারপরেও কিন্তু ভোটের উপরে বলা যেতে পারে একেবারে শান্তিপূর্ণভাবেই ভোট চলছে, কিন্তু তারই মধ্যে বেলা 11টা আর সেখানে 41% কিন্তু ভোট পড়ে গিয়েছে। আমরা আবারও আসবো, আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস রয়েছেন আমাদের সাথে, দাদার কাছে আসবো এবং এই বিষয় নিয়ে আলোচনা করব। দাদা, প্রথমেই যে কেশপুরের বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা করব এবং স্বাভাবিকভাবেই এক্ষেত্রেও কিন্তু সেই এসআইআর ইস্যু একটা উঠে আসছে। একজন ভোটার তিনি ভোট দিতে গিয়েছিলেন, ফেরার পথে সানস্ট্রোকে মারা গিয়েছেন, কিন্তু পরিবারের দাবি যে তাদের পরিবারের 4 জনের নাম এসআইআর এর কারণে বাদ চলে গেছিল, যার কারণে দীর্ঘদিন ধরে তিনি কিন্তু এটা মানসিক চিন্তার মধ্যে ছিলেন। আর সে কারণেই কিন্তু এই যে একটা চাপ, তার সাথে বাহ্যিক পরিস্থিতি, আবহাওয়া, এই সমস্ত মিলিয়ে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। এবং সেক্ষেত্রে তৃণমূল প্রার্থী সেখানকার শিউলি সাহা তিনি কিন্তু একেবারে জ্ঞানেশ কুমারকে নিশানা করে তোপ দেখেছেন। হ্যাঁ অপূর্ব, আমি এই ঘটনাটার পরে আসছি। এখন যেটা সব থেকে বড় খবর সেটা হচ্ছে যে সকাল 11টা পর্যন্ত, যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, 41% ভোট পড়েছে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। প্রতি 2 ঘন্টা অন্তর নির্বাচন কমিশন কিন্তু তাদের ওয়েবসাইটে এটা কিন্তু আপলোড করছে এবং তারা এই আপডেটটা দিচ্ছে। তো সেই আপডেট অনুযায়ী যদি আমি একটু আসি যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে 16টা জেলায় যে ভোট গ্রহণ চলছে সেখানে সকাল 11টা পর্যন্ত 41% ভোট পড়েছে। আমি দেখি মুর্শিদাবাদে কিন্তু সকাল 9টায় পড়েছিল 18%, সেখানে সকাল 11টায় গিয়ে সেটা দাঁড়িয়ে গেছে 41.59%, অর্থাৎ ডবলেরও বেশি ভোট। মালদা হয়ে তাই যে 16.96% সকাল 9টায় ছিল, সেটা সকাল 11টায় গিয়ে দাঁড়াচ্ছে 38.22%। পশ্চিম বর্ধমান 19% ভোট পড়েছিল সকাল 9টা পর্যন্ত, সেটা গিয়ে দাঁড়াচ্ছে 11টায় 40.24%। উত্তর দিনাজপুরে 17.54% ভোট পড়েছিল 9টা পর্যন্ত, সেটা গিয়ে দাঁড়িয়েছে 39.4%। মানে প্রত্যেক জায়গাতে, আমি এই 4টে ডিস্ট্রিক্ট বললাম, প্রত্যেক জায়গাতেই কিন্তু দ্বিগুণের বেশি হারে ভোট পড়ছে। পশ্চিম মেদিনীপুরে 20.51% ভোট পড়েছিল সকাল 9টায়, সেটা হয়ে গেছে 44.69%। বীরভূমে যেটা ছিল 19.1% সকাল 9টায়, সেটা হয়ে গেছে 42.92%। কোচবিহারে যে শতাংশ ছিল 17.56%, সেটা দাঁড়িয়েছে 38.67%। জলপাইগুড়িতে 18.50% ছিল সকাল 9টায়, সেটা গিয়ে দাঁড়িয়েছে 39.51%। পুরুলিয়াতে 16.83% যে ভোট পড়েছিল সকাল 9টায়, সেটা সকাল 11টায় গিয়ে দাঁড়িয়েছে 39.16%। দার্জিলিং এ 18.80 ভোট শতাংশ ছিল সকাল 9টায় ভোটের হার, সেটা 11টায় গিয়ে দাঁড়িয়েছে 39.72%। দক্ষিণ দিনাজপুরে 18.81% যে ভোট পড়েছিল সকাল 9টায়, সেটা সকাল 11টায় গিয়ে দাঁড়াচ্ছে 41.17%। পূর্ব মেদিনীপুরে 18.81% যে ভোট পড়েছিল, সেটা গিয়ে দাঁড়িয়েছে 42.16%। বাঁকুড়ায় 20.29
20% ছিল, সেটা 11টায় গিয়ে দাঁড়িয়েছে 43.22%। আলিপুরদুয়ারে 17.70% ছিল, সেটা দাঁড়িয়েছে 38.80%। ঝাড়গ্রামে 19.84% ছিল, সেটা দাঁড়িয়েছে 43.71%। কালিম্পং এ 18.74% ভোট ছিল, ভোটের হার ছিল সকাল 9টায়, সেটা গিয়ে দাঁড়িয়েছে 39.61%। অর্থাৎ এই যে 16টা জেলায় যে এই ভোট গ্রহণের হার, সেটা কিন্তু দ্বিগুণেরও বেশি হচ্ছে। অর্থাৎ একেবারে বলা যায় মানুষ কিন্তু উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে যে এসআইআর হওয়ার ফলে প্রত্যেক মানুষের মধ্যে একটা মনস্তাত্ত্বিক কাজ করছে, আশঙ্কা করছে যে যদি আমার নাম বাদ চলে যায়, যদি আমার নাম বাদ চলে যায়, সেই জন্য মানুষ কিন্তু ভোট দিচ্ছে। পরিযায়ী শ্রমিক যারা ছিল তারা ট্রেনে চেপে এ রাজ্যে চলে এসেছেন, বাসে চেপে এসেছেন, আমরা দেখেছি। তাই নিয়ে নানা অভিযোগ উঠেছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। কিন্তু দেখা যাচ্ছে মানুষের যে স্বতঃস্ফূর্তভাবে এবার ভোটদান, এই ভোটদান কিন্তু বিকেল 5টা সন্ধ্যে 6টা পর্যন্ত ভোটদান পর্ব চলবে। সন্ধ্যে 6টার আগেই আমার মনে হয় যে কত শতাংশ ভোট সেটা হবে, সেটা কিন্তু আমাদের এটা নজর দিতে হবে যে মাত্র 4 ঘন্টায় যে পরিমাণ ভোট হলো, মানে যদি দেখা যায় 41% যদি দেখা যায়, যদি আমরা হিসেব করি প্রতি ঘন্টায় 10% করে কিন্তু ভোট পড়ছে। প্রতি ঘন্টায় 10%-এর বেশি কিন্তু ভোট পড়ছে প্রতি জায়গায়, যদি 4 ঘন্টা হিসেব করি 11টা পর্যন্ত। তাহলে সকাল 7টা থেকে যদি আমরা হিসেব করি 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, অর্থাৎ প্রায় 10-12 ঘন্টা, 8 4 4 8 12 ঘন্টা। 12 ঘন্টায় কত শতাংশ ভোট পড়বে সেদিকেই এখন কিন্তু আমাদের নজর রাখতে হবে। একেবারে দাদা, এক্ষেত্রে একটা বিষয় প্রশ্ন রাখবো, যেমনটা আপনি বললেন যে অর্ধেক বেলাও গড়ায়নি, অথচ প্রায় অর্ধেক শতাংশের ভোট কিন্তু পড়ে গেছে, 41%। এবং বেশ কিছু জায়গা যেটা আপনি জেলা ধরে বললেন, সেক্ষেত্রে কিন্তু অনেকাংশেই বেশি পড়েছে এবং একেবারে ডাবলেরও বেশি সংখ্যক কিন্তু পড়েছে ভোট। এই যে এসআইআর এর বারবার করে আমরা এতদিন ধরে যে খবর করেছি, বিভিন্ন অভিযোগ উঠে এসছে, কাঠগোড়ায় বারবার এসআইআর কে দাঁড় করানো হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে এসআইআর এর কি এটা একটা সুফল বলা যেতে পারে যে মানুষের ভোট দেওয়ার প্রবণতা, সেইটা কি কোথাও গিয়ে খুব সক্রিয় হয়ে দেখা দিচ্ছে যে সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে নিতে হবে? ভালো প্রশ্ন এটা। মানে এটা কি যে এতদিন ধরে না নির্বাচন কমিশন দেখা যেত যে বাংলায় ভোট মানে একটা অশান্তি হবে, কি দরকার আছে, বাংলায় ভোট মানে একটা নির্ঘাত ছুটির দিন, সকালবেলা মাংস ভাত খেয়ে সারাদিন বাড়িতে আয়েশ করে কাটাবো। বেশিরভাগ ক্ষেত্রে দেখতাম যে একটু মানুষজন এইভাবেই কাটাতো। কিন্তু এইবারে মানুষ সকাল থেকেই কিন্তু যেভাবে, বিশেষ করে মহিলাদের ভোটের যে লাইন দেখেছি আমরা বিভিন্ন জেলায় জেলায়, ছবিগুলো দেখছিলাম, আমরা সাধারণত জানি আমাদের বাড়ির মায়েরা, বোনেরা, দিদিরা, পিসিরা, কাকিমারা, তারা প্রত্যেকে কিন্তু সকালবেলা নিজেদের বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকে, ফলে তাদের ভোটটা কিন্তু একটু পরে হয়, ওই বেশিরভাগ বিকেল 4টের দিকে। একদম হ্যাঁ, এই মোটামুটি 9টা 10টার পরে কিন্তু তারা ভোটটা দিতে যায় সমস্ত কাজকর্ম সেরে। কিন্তু এবারে যেন কোথাও দেখছি যে তারা ঘরের এইসব কাজকর্ম ফেলে দিয়ে আগে কিন্তু ভোটটা দিতে হবে, অর্থাৎ আগে ভোট তারপরে সবকিছু। এইবারে নির্বাচন কমিশন কিন্তু প্রতিবারে নানান রকম বিজ্ঞাপন দিত, আপনি আপনার ভোট দিন, আপনি আপনার ভোট দিন, ভোট দিতে বেরিয়ে আসুন, নানান বিজ্ঞাপন দিত মানুষকে বুথে নিয়ে আসার জন্য। কিন্তু এইবারে এসআইআর হওয়ার ফলে কিন্তু নির্বাচন কমিশনকে আর ভোটদাতাদের ভোট গ্রহণ কেন্দ্রে আসার জন্য এতটা জোরাজুরি, এতটা পিড়াপুলি বা এত প্রচার কিন্তু করতে হলো না। এবার কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এলো, কারণ কিন্তু এসআইআর অনেকেরই আশঙ্কা, শুধু এই রাজ্যে নয়, আমরা যদি দেখি শেষ যে বিহারে নির্বাচন হয়েছে সেখানেও কিন্তু একই, আমরা যদি অসমের নির্বাচন দেখি বা অন্যান্য যে রাজ্যগুলিতে নির্বাচন হয়েছে সেখানে কিন্তু একই জিনিস আমরা কিন্তু নজর দেখেছি যে এসআইআর হয়ে যাওয়ার পরে মানুষের ভোট দেওয়ার প্রবণতা, বিশেষ করে এই এসআইআর এর পরে যে ভোটটা হলো, এটা কিন্তু বেড়ে গেছে। তো আমাদের এই রাজ্যও কিন্তু কোথাও পিছিয়ে নেই। কিন্তু এখানে প্রশ্ন যে এই যে ভোট দেওয়ার প্রবণতাটা বেরোলো, এই ভোটটা কোন বাক্সে যাচ্ছে, এটা নজর
একেবারে দাদা, আমরা এই বিষয়ে এই আলোচনাতে থাকবো। এই মুহূর্তে একটা বড় খবর আমাদের হাতে এসেছে, যেটা দর্শকদের সাথে আমরা ভাগ করে নিতে চাইবো। শিলিগুড়িতে 235 নম্বর বুথে, শিলিগুড়িতে 235 নম্বর বুথে সেখানে কিন্তু ভোট জালিয়াতির খবর উঠে এলো। এইটা কিন্তু এখনো পর্যন্ত সকাল থেকে বলা যেতে পারে এখনকার মতো সব থেকে বড় খবর, যে শিলিগুড়ির 235 নম্বর বুথে ভোট জালিয়াতির খবর। ভোট জালিয়াতি হয়েছে, কিভাবে হয়েছে? সেখানে যখন একজন ভোটদাতা ভোট দিতে গিয়েছেন তখন তাকে সেখান থেকে বলা হয়েছে যে আপনার ভোট তো অলরেডি হয়ে গেছে। স্বাভাবিকভাবেই তার ভোট কে দিল এই নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন, ক্ষোভ উগরে দিয়েছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধির কাছেও। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার, কথা বলবেন নেব অরূপের সাথে, জানবো এই সম্পর্কে বিস্তারিত। অরূপ, সকাল থেকে কার্যত আমরা যখন নির্বাচন দেখেছি, কিছুক্ষণ আগেও যখন তোমার সাথে আমরা ফোনে কথা বললাম তখনও কার্যত বলা যেতে পারে মোটের ওপর শান্তিপূর্ণ ভোট চলছে, এটাই কিন্তু এখনো পর্যন্ত জানা ছিল। কিন্তু হঠাৎ করে একেবারে জালিয়াতির খবর সামনে এসছে, যথেষ্ট বড় খবর। ঠিক বিস্তারিত জানবো তোমার থেকে, কি ঘটেছে? দেখো অপূর্ব, তোমাকে আমি জানিয়ে রাখি, শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 24 নম্বর ওয়ার্ড 235 নম্বর পার্ট, এই বুথে কিন্তু ভোট দিতে যান কাজল দাস নামে এক মহিলা। তিনি যান এবং সেই সময় যখন তিনি ভেতরে যান, লাইনের ভেতরে যান, ভেতরে গিয়ে তিনি জানতে পারেন যে তার ভোট দেওয়া হয়ে গিয়েছে। যখন তিনি প্রশ্ন করেন কি করে এটা সম্ভব, আমি তো এখনই এলাম, আমার হাতে কোনো রকম কালিরও দাগ নেই, তখন ভেতরে প্রেসিডিং অফিসার যিনি রয়েছে তিনি বিষয়টি বলেন যে একই নামে দুটো নাম থাকার কারণে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এই বিষয়ে যখন শঙ্কর ঘোষ অর্থাৎ শিলিগুড়ি যে বিজেপি প্রার্থী, তিনি যখন জানতে পারেন, তিনি প্রিসাইডিং অফিসারের কাছে যান এবং গোটা বিষয় তিনি জানেন এবং এসডিওর কাছে ইতিমধ্যে এই নিয়ে কিন্তু কমপ্লেন জানানো হয়েছে। শঙ্কর ঘোষ তিনি নিজে এসডিওর কাছে এই বিষয়ে কমপ্লেন জানিয়েছেন এবং তিনি এসডিওর সাথে কথাও বলবেন যাতে উনি যাতে ভোটটা দিতে পারে সেই বিষয়ে যাতে সুনিশ্চিত করা যায়, এমনটাই কিন্তু শঙ্কর ঘোষ কথা বলেছেন। এবং তিনি রয়েছে ভোটার রয়েছে তাকে তিনি আশ্বাস করেছেন যাতে তিনি ভোটটা দিতে হবে সেই ব্যবস্থা তিনি করবেন। অপরূপা, অরূপ, এক্ষেত্রে তো এটা আকছার দেখা যায় যে একই নাম এবং একই সারনেমের কিন্তু মানুষ থাকেন এবং একই হয়তো কেন্দ্রে থাকেন, কিন্তু সে জায়গায় যে স্লিপ নাম্বারটা থাকে সেই স্লিপ নাম্বারটা থেকে মিলিয়ে কিন্তু তাদের সেই জায়গাটা আলাদা করে দেওয়া হয়। তাহলে এক্ষেত্রে সেখানে কি কত খামতি থেকে গেল? একদমই তাই, একদমই তাই। দেখো অপরূপা, তোমাকে আমি জানিয়ে রাখি, একই নাম হলেও গার্জেনের নাম আলাদা হতে পারে এবং তার যে ক্রমিক নাম্বার সেটা কিন্তু আলাদা হয়। কিন্তু কি করে এটা হলো সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ইতিমধ্যে কিন্তু বিরোধীরাও এটা নিয়ে প্রশ্ন তুলছে যে কি করে এটা সম্ভব। অন্যান্য দলে যারা কর্মী রয়েছে তারাও কিন্তু একই কথা বলছে যে একই নামে নাম হতে পারে কিন্তু ক্রমিক নাম্বার তো আলাদা হতেই হবে, সেক্ষেত্রে কি করে এই ভোট হয়ে যায় সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং যেটা আদারও বললি যে শঙ্কর ঘোষ তিনি কিন্তু এনজিওর সাথে কথা বলেছেন, অর্থাৎ প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলেছেন এবং ইনি যাতে ভোট দিতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু তিনি পদক্ষেপ করছেন। অরূপ, এই ধরনের ঘটনায় বারবারই আমরা দেখেছি রাজনৈতিক রং লাগতে, এই ঘটনাতে কি কোনো রকম রাজনৈতিক রং লেগেছে? মানে যে ভোটারের এখন পর্যন্ত কিন্তু কোন রকম রাজনৈতিক রং লাগেনি, তার কারণ সাধারণ একজন ভোটার কোনো দলের সাথে তিনি যুক্ত নয়, তার পরিবারও কোনো দলের সাথে যুক্ত নয়, যার কারণে কিন্তু এখন পর্যন্ত কোনো রাজনৈতিক রং লাগেনি। কিন্তু ইতিমধ্যে কিন্তু এই ঘটনা নিয়ে কিন্তু শিলিগুড়িতে কিন্তু ইতিমধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অপরূপা, অনেক অনেক ধন্যবাদ অরূপ তোমাকে। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দারের সাথে শিলিগুড়ির 235 নম্বর বুথে, সেখানে জালিয়াতির ঘটনা ঘটেছে, ভোট জালিয়াতির ঘটনা ঘটেছে। সেখানে ভোটার যখন ভোট দিতে গিয়েছেন তখন তিনি শুনেছেন যে তার ভোট দেয়া হয়ে গিয়েছে, তাকে বলা হয়েছে ভোট দেয়া হয়ে গিয়েছে। এ বিষয়ে আসবো, আবারও আমরা দাদার কাছে আসবো এবং বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং এই বিষয় নিয়ে স্বাভাবিকভাবেই একটা সকাল থেকে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা খবর সামনে এলো। কি করে হয় এই ঘটনা? নাম এক হতে পারে কিন্তু ক্রমিক নম্বর কি করে এক হয়ে যায় এবং সেই ক্রমিক নম্বর আলাদা হওয়া সত্ত্বেও কি করে তার ভোট দেয়া হয়ে যায়, এই বিষয় নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকছে। প্রত্যেকটা আপডেট তুলে ধরবো দিনভর, আপনাদের সঙ্গে থাকবো আমি তনয়া, দেখতে থাকুন।
আমরা ছিলাম যে খবরে আমরা ছিলাম আমাদের সাথে ছিলেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। আমরা কথা বলবো দাদার সাথে আবারও। দাদা, এই মুহূর্তে সকাল থেকে আমরা যেরকম আলোচনায় ছিলাম যে যেখানে সুন্দর করে ভোট পড়ছে, মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন, এই নিয়ে কথা বলছিলাম, কিন্তু এখানেই একটা জটিলতা সৃষ্টি হয়ে গেছে। শিলিগুড়িতে সেখানে ভোট জালিয়াতির খবর সামনে আসছে, একই নাম কিন্তু ক্রমিক সংখ্যা আলাদা হলেও তাও। অপরূপা, দুটো বিষয় আসি। তুমি প্রথম যে প্রশ্নটা করেছিলে, যেটা সম্ভবত কেস হ্যাঁ, একজন ভোটার ভোট দিতে গিয়ে তিনি সানস্ট্রোকে মারা গেছেন এবং কাঠগড়ায় এসআইআর। কোনো মৃত্যুই আমরা কামনা করব না, কিন্তু এটা সত্যি দুঃখজনক ঘটনা। প্রচন্ড গরম পড়েছে গত কয়েকদিন ধরে, আমরা জানি। আমাদের যারা প্রতিনিধি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ যেখানেই যাচ্ছে প্রচন্ড গরম। বিশেষ করে এই যে জায়গাটার কথা তুমি বললে, কেশপুর, সেখানে প্রচন্ড গরম। তো যাই হোক, তিনি ভোট দিতে গেছেন, তার পরিবারের কয়েকজনের নাম ওঠেনি, সেই কারণে তিনি হয়তো নিশ্চয়ই একটু শঙ্কায় ছিলেন বা টেনশনে ছিলেন। তার তো নাম উঠেছে, তিনি ভোট দিতে গেছেন, তারপরে এই ঘটনা, দুঃখজনক ঘটনা ঘটেছে। কিন্তু প্রশ্নটা হলো যে এখন না, মানে আমি আবারও বলছি, খুব দুঃখজনক ঘটনা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে এসআইআর পর্বে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, নানা কারণে মৃত্যু হয়েছে। দেখো, মৃত্যু কখনো কারণ, সেটা তো স্বাভাবিক মৃত্যু যদি হয় সেটা কারণ আমি বলতে পারি না। হ্যাঁ, অবশ্যই চিন্তা থাকে, তার থেকে স্ট্রোক হতে পারে, তার থেকে টেনশন হতে পারে, সেখান থেকে স্ট্রোক বা অন্যান্য যে সমস্ত হতে পারে সেটা হতে পারে, কিন্তু এটার জন্যই মৃত্যু, এটা কিন্তু প্রমাণ করতে হয়। যেগুলো আমরা যদি এসআইআর পর্বে যে ঘটনাগুলো ঘটেছে আমরা দেখেছি, সেখানে যদি একটু দেখা যায় যে নির্বাচন কমিশনের কাছে যতগুলো অভিযোগ গেছে, প্রত্যেকটা অভিযোগের ক্ষেত্রে কিন্তু একটা কোনো সারবত্তা ছিল না। কারণ তারা বারবার বলেছে যে সত্যি যদি এসআইআর কারণে মৃত্যু হয়, তার একটা নির্দিষ্ট প্রমাণ চাই। সেই প্রমাণ কিন্তু কোথাও পাওয়া যায়নি। এবং যে জেলাগুলো থেকে এই ঘটনা ঘটেছে, যা অভিযোগ করা হয়েছিল রাজনৈতিক দলগুলির তরফ থেকে, কিন্তু একটি ঘটনাও কিন্তু এসআইআর কারণে যে মৃত্যু হয়েছে সেটা কিন্তু হয়নি। তো এমন এই অভিযোগটাও এসেছে, নিশ্চয়ই নির্বাচন কমিশন সেটা খতিয়ে দেখবে। সেটা যেমন একদিকে, তেমন আরেকদিকে যে শিলিগুড়ির যে ঘটনাটি বলছিলে যে একজনের নাম আরেকজন ভোট দিয়ে চলে গেছে, এবং সেখানে প্রিসাইডিং অফিসার বা যারা ভোট কর্মী ছিলেন তারা বলেছেন যে এটা তাদের ভুল হয়ে গেছে, একই নাম ছিল, সেই কারণে এই ভুলটা হয়েছে। তো যাই হোক, সেখানে কিন্তু যদি কেউ চ্যালেঞ্জ করে, তার ভোট দেওয়ার ব্যবস্থা থাকে। নির্বাচন কমিশন সেই ভোটটা বাতিল করে দেয় পরে, যখন গণনার সময় হয়, এটা নিয়ম। তো সেখানে কিন্তু টেন্ডার ভোট দেওয়া যায়, এরকম একটা নিয়ম রয়েছে। তো এটাই হচ্ছে বিষয়। আর দ্বিতীয়ত যে বিষয়টা, যে হারে ভোটদান চলছে, আমি জানি না এর পরে আবার আমরা যে রিপোর্টটা পাবো দুপুর 1টার পরে, প্রায় 1:30 নাগাদ এই রিপোর্টটা আসবে। সেখানে কি এই ভোটদানের হার বজায় থাকবে? এটা কিন্তু এখন একটা বড় প্রশ্ন, বা আমাদের কৌতূহল বলা যায়, কৌতূহল। আমরা সেদিকেই তাকিয়ে থাকবো, দেখা যাক কি হয়। একেবারে অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ ওঙ্কার বাংলার বিপ্লব দাসের সাথে, এবং সার্বিক বিষয় নিয়ে বোঝার চেষ্টা করছিলাম। দর্শকদের কাছে জানিয়ে রাখতে চাইবো এই মুহূর্তের আরও একটি বিষয়, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং দাদা যেমনটা বললো কৌতূহলের জায়গাও, যে 11টা পর্যন্ত, বেলা 11টা পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো সূত্রে জানা যাচ্ছে যে 41% ভোট কিন্তু পড়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই বলা যেতে পারে প্রথম দফা 2026-এর নির্বাচনের কিন্তু যথেষ্ট একটা মানুষের মধ্যে উন্মাদনা কাজ করছে, ভোট দেওয়ার প্রবণতাও বাড়ছে। এখন পর্যন্ত এই খবর এই পর্যন্তই। তবে আপনারা কোথাও যাবেন না, দেখতে থাকুন ওঙ্কার বাংলা। সারাদিনের আপডেট নিয়ে 2026-এর ব্যাটেলে আপনাদের সাথে থাকবো আমরা। নমস্কার।